জাতির জনক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে ঘিরে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে না এরকম চাকরির পরীক্ষার সংখ্যা খুবই কম। তুমি যদি এসএসসি দেখো, তুমি রেল দেখো, তুমি পুলিশের এক্সাম দেখো, রাজ্যের যে কোনো এক্সামের প্রশ্নপত্র তুলে নাও, মহাত্মা গান্ধী থেকে এক থেকে দুটো প্রশ্ন থাকবেই। তো আজকে আমরা কুইক রিভিশনের মাধ্যমে যত প্রশ্ন আসে মহাত্মা গান্ধী থেকে সব দেখে নেব, কনসেপ্টও বুঝে নেব। মানে এক কথায় বলতে পারো এই ক্লাসটা যারা যারা প্রথম থেকে শেষ অবধি করবে তাদের আর মহাত্মা গান্ধী সম্বন্ধে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই ভাই, এক নম্বর তোমাদের পকেটে থাকছে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন যেটা আমাদের সামনে রয়েছে বলছে দক্ষিণ আফ্রিকায় নিচের কোন রেল স্টেশনে গান্ধীজিকে প্রথম শ্রেণীর বগি ছেড়ে যেতে অস্বীকার করার পর ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। প্রথমে এখানে একটা কথা বলি, অনেকেই ভাববে যে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কি করছে। দেখো আমাদের সময় আমরা এখন নানান প্রফেশনে যেতে পারি, কেউ পুলিশের চাকরি, কেউ চাইছে সিভিল সার্ভিসের এক্সাম, নানান রকম প্রফেশন রয়েছে, কেউ চাইছে ডাক্তার হতে। কিন্তু আগেকার সময় মানে গান্ধীজির সময় আমরা দেখব একটাই সব থেকে বড় চাকরি বা পেশা ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওকালতি। তো গান্ধীজি বিদেশ থেকে ওকালতি পড়াশুনো করে ভারতে এসেছেন। ভারতে আসার পর তিনি এক দাদার পরামর্শে দক্ষিণ আফ্রিকা গেছিলেন এবং দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি 21 বছর অতিবাহিত করেছিলেন। এবার গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যখন ছিলেন সেই সময় কালো মানুষ ফর্সা মানুষের ভেদাভেদ খুব ছিল। ফর্সা চামড়া মানুষেরা কালো মানুষদেরকে দেখতে পারতো না, তাদের জন্য আলাদা বগি, কালো মানুষের জন্য আলাদা বগি, মানে কালো মানুষ যারা তারা আদতে মানুষ না, ঠিক আছে। এই ধরনের একটা প্রভাব সমাজের উপর পড়েছিল দক্ষিণ আফ্রিকায়। তো গান্ধীজির গায়ের রং তো প্রত্যেকেই জানো, চিত্র এখানে আশা করছি পাশে দেখতে পাচ্ছ। তো গান্ধীজি খুব সুন্দরভাবে তিনি ডরবান থেকে পিটার্সবার্গ যাবে বলে উঠেছেন। এবার গান্ধীজিকে যেই দেখেছে কালো চামড়ার লোক, তখন গান্ধীজিকে ধরে ট্রেন থেকে এই পিটার্সবার্গ স্টেশনে নামিয়ে দেওয়া হয় বা এক কথায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বোঝা গেল তাহলে কি ব্যাপার ছিল। আর গান্ধীজি এই যে দক্ষিণ আফ্রিকার এই যে পুরো ব্যাপার, এই জন্য গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান বা নাটাল ইন্ডিয়ানের স্থাপনা করেছিল, যেহেতু এখানে যাতে বর্ণ ব্যবস্থা ভেদাভেদ এই সমস্ত কিছু না থাকে তার জন্য। তাহলে আমরা খুব সুন্দরভাবে প্রেক্ষাপট বুঝতে পেলাম। আরেকটা বিষয় এখানে বলে দিই, গান্ধীজি 21 বছর পর মানে দক্ষিণ আফ্রিকায় ছিলেন, 21 বছর ছিলেন, তারপরে ভারতে যখন আসেন সালটা হচ্ছে 1915-তে ভারতে আসছেন। সময়টা কোথায়? 9ই জানুয়ারি। এই যে 9ই জানুয়ারি এই সময়টাকে বা এই দিনটিকে আমরা বলি প্রবাসী দিবস। এই দিনটিকে আমরা প্রবাসী দিবস হিসাবে উদযাপন করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন এসেছে, প্রবাসী দিবস কবে, কত সালে ভারতে এসেছে, সমস্ত বৃত্তান্ত। দেখো আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের প্রতিষ্ঠা করেন কে? একটু আগেই বলেছি, আর কেউ না, মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকায় তিনি এটা গঠন করেছিল। শুধুমাত্র এটা না, তিনি আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আমরা দেখব মানুষের যা দুরবস্থা হয়েছিল, মানুষের যা অবস্থা হয়েছিল সেই সময় মানুষদেরকে সব রকম দিক থেকে তিনি সাপোর্ট করছিলেন। এই কারণে তিনি যখন ভারতে আসছেন তখন এই ইংরেজরাই তাকে একটা উপাধি দিয়েছিল, কি জানো? কাইজার ই হিন্দ, কাইজার এ হিন্দ, এই উপাধি গান্ধীজিকে দিয়েছিল, ঠিক আছে। তো গান্ধীজি এই উপাধিটা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পেয়েছিলেন। দেখো আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন। চলো পরের প্রশ্ন আমরা যাব, মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? আমি একটু আগেই বলে দিয়েছি যে জানুয়ারি মাসে 1915-তে ভারতে এসেছেন। কত জানুয়ারি বাবা? প্রত্যেকে জানো, 9ই জানুয়ারি তিনি ভারতে এসেছেন। আমাকে কমেন্ট সেকশনে গান্ধীজির জন্মের তারিখটা বলবে। প্রত্যেকে 2রা অক্টোবর জানো, আমি জানি 2রা অক্টোবর জানো, সালটা আমাকে জানাবে। তার সাথে সাথে গান্ধীজির বাবার নাম কি, মায়ের নাম কি, আর গান্ধীজির কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গুজরাটের পোরবন্দর। আশা করি সবাই জানো, আমি তো বলেই দিলাম। তো গান্ধীজির পিতা মাতার নাম, জন্মের সালটা লিখে কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা এই প্রশ্নটাও কিন্তু আরআরবি এনটিপিসিতে এসেছে। চলো পরের প্রশ্ন, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় ত্যাগ করেছিলেন। আমি বলেছিলাম প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধীজিকে কাইজার এ হিন্দ, এই দেখো কাইজার এ হিন্দ এই উপাধিটা ব্রিটিশই দিয়েছিল। কিন্তু গান্ধীজি দেখলো এদের থেকে যে আমি উপাধিটা নিয়েছি এটা আমার কাছে খুবই লজ্জার ভাই, কারণ
গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন করছিলেন, অসহযোগ আন্দোলন করতে বাধ্য হয়েছিলেন, তার কারণ কি আমরা দেখব আন্ধা কানুন বা রাওলাট আইন, ঠিক আছে, যখন ভারতে লাগু হচ্ছে। রাওলাট আইনটা কি? গান্ধীজি যখন দেখলেন এই যে রাওলাট আইনটা লাগু করেছেন ব্রিটিশ সরকার, যার মারফত কি করা হচ্ছে, যে কোনো মানুষকে বিনা কারণে কোনো কিছুতে যাচাই না করে, জিজ্ঞাসা না করে, যাকে তাকে তুলে নিয়ে মাত্র সন্দেহের বশে বসে বা বশবর্তী হয়ে যাকে ধরছে তুলে নিয়ে জেলে ভরছে। তো এই যে অন্ধা কানুন বা আন্ধা আইন বা রাওলাট অ্যাক্ট এই যে জারি হয়েছে, তারপরে আমরা দেখতে পারবো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, পর 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 নৃশংসভাবে এই যে মানুষকে হত্যা করা হয়েছে, তখন গান্ধীজি বলল দরকার নেই ভাই এইসব উপাধি, আমার এই উপাধি লাগবে না, আমি ত্যাগ করে দেবো। সেই সময় গান্ধীজি অসহযোগ আন্দোলন করছিলেন, বলছে এদের সাথে তো আমরা নানানভাবে সহযোগিতা করছি, ব্রিটিশদের সাথে নানান কাজে সহযোগিতা করি, আমাদের ভারতেরই বেশিরভাগ মানুষ সেখানে গিয়ে কাজ করছে, তাই তো তোমরা সবকিছু সিস্টেমেটিক ওয়েতে চালাতে পারছো। তো আমরা যদি স্কুল কলেজ সব জায়গায় অসহযোগিতা করি, তাহলে দেখো তোমাদের কেমন লাগে, আমাদের দেশের মানুষদের মারছো। এবং তার সাথে সাথে তিনি নিজেই ভাবছে যে এদের উপাধি আমি গ্রহণ করব, তখনই তিনি এই কাইজার এ হিন্দ উপাধিটা ত্যাগ করে দিয়েছিলেন। আশা করি বুঝতে পারলে। চলো পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্ন কি বলছে, মহাত্মা গান্ধী ড্যাশ জানুয়ারিতে ভারতে এসেছেন। দেখো ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা এসেছে 2023-এ। আমি যে প্রশ্নগুলো দেখাবো সেই প্রশ্নগুলো দেখবে বারবার রিপিট হচ্ছে, তার কারণ কি এই কটা টপিকই রয়েছে। দেখো গান্ধীজি যা করে গেছে সেটা নিশ্চয়ই আর চেঞ্জ হতে পারে না, একটা ভালো করে বিষয় বুঝবে, যা করে গেছেন উনি সেগুলো নিশ্চয়ই আর চেঞ্জ হবে না, বা সেগুলো হঠাৎ করে গিয়ে অন্য কিছু হয়ে যেতে পারে না। সুতরাং যা হয়েছিল তার ভিত্তিতেই আমাদের প্রশ্ন আসবে। তো সেইটুকু জিনিস খুব ভালো করে যদি আমরা বুঝে যেতে পারি, কনসেপ্ট ক্লিয়ার করে, তাহলে ওর বাইরে ভাই প্রশ্ন আসবে না। তাই দেখো বারবার রিপিট হচ্ছে মহাত্মা গান্ধী জানুয়ারিতে ড্যাশে ভারতে এসেছেন। দেখো এই প্রশ্নটা কতগুলো এক্সামে পেলাম, 1915 হবে। কত তারিখে ভারতে এসেছেন? আমরা 9ই জানুয়ারি পেয়েছি, এটাকে আমরা প্রবাসী দিবস হিসাবে পালন করছি। আর যারা যারা পারছো উত্তর নিজেরা যা দেখো তোমার স্কোর কত হচ্ছে এটা জানাও, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলি, জানুয়ারি মাস যেহেতু পড়ছে আর এই যে 25শে ডিসেম্বর চলছে পড়বে, তো সেহেতু তোমাদের জন্য স্পেশাল অফার ইওর স্টাডি নিয়ে আসছে নতুন ব্যাচ 6.0 আমরা লঞ্চ করছি, যেখানে তোমরা সমস্ত কিছু মানে সমস্ত চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে একটা ব্যাচে ভর্তি হলে। তো তোমরা যারা যারা চাইছিলে ভর্তি হতে, সুযোগ হাতছাড়া করো না। ভর্তি 15 তারিখ থেকে শুরু হচ্ছে, একটা লিমিটেড স্টক অবধি আমরা স্টুডেন্ট নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। তো সুতরাং যারা যারা আগে থেকে ভর্তি হয়ে যাবে, স্লট বুক করে রাখবে, তাদের জন্য বেস্ট হবে। সমস্ত চাকরির প্রিপারেশনের জন্য বেস্ট, বেসিক থেকে অ্যাডভান্স অবধি ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের। কীরকম পড়াই, প্রতিনিয়ত ভিডিও আসে, এই ভিডিওগুলো দেখছো, বুঝে যাও। এছাড়া তুমি এই কোর্সটা বাই করার জন্য আমি স্ক্রিনে নাম্বার তো দিয়েই দিলাম, তার সাথে সাথে তুমি একটা কাজ করতে পারো, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। ডাউনলোড করলে তুমি সেখানেই সবকিছু দেখতে পারবে, প্রচুর ছাত্রছাত্রীদের ফিডব্যাক দেখতে পারবে, একটা মোটিভেশন পাবে, ঠিক আছে, যে তাদের মন্তব্য কি, যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্য কি, তো সমস্ত কিছু সেখানে তুমি দেখতে পারবে। তারপরেও যদি কিছু ডাউট থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। আর যারা মনে করছো ফাউন্ডেশনে ভর্তি হব না, শুধু এসএসসির জন্য পড়বো, তারা এসএসসির 2025-26-এর ব্যাচে যুক্ত হতে পারো। আর যারা বলছো দরকার নেই ফাউন্ডেশন, আমি শুধু রেলের ব্যাচে ভর্তি হব, রেল প্রতি বছর বিজ্ঞপ্তি বার করছে, ভাই এই যে রেলের বিজ্ঞপ্তি, তুমি সেখানে যুক্ত হতে পারো। আর হ্যাঁ, আরেকটা বিষয় যেটা রয়েছে, তোমরা অনেকেই ভাবছো যে আমার সিলেবাস কমপ্লিট, আমি শুধু প্র্যাকটিস করব, তাদের জন্য ম্যাথের প্র্যাকটিস বুক রয়েছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, আমাদের ইওর স্টাডি অ্যাপ সবেতে অ্যাভেলেবেল রয়েছে। সেখান থেকে তুমি এই বইটা কিন্তু পারচেস করতে পারবে বা বাই করতে পারবে। চলো এর পরের প্রশ্নে আমরা চলে যাব, যে ব্যক্তি 1917 সালে মহাত্মা গান্ধীকে চম্পারণে নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি কে? দেখো আরআরবি এনটিপিসিতে প্রশ্নটা এসেছে। দেখো 1900 কততে বলেছি, 15তে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছে, 9ই জানুয়ারি ডেটটা বলেছি। এবার গান্ধীজি ভারতে আসার পর তার একটা শিক্ষক ছিলেন, যাকে তিনি রাজনৈতিক গুরু হিসাবে মানতেন, তার নাম গোপাল কৃষ্ণ গোখলে।
এবার তিনি গোপাল কৃষ্ণ গোখলের সাথে কথা বলছেন এবং কথা বলছেন তার যেহেতু রাজনৈতিক গুরু সবকিছু বুঝছেন। তো গোপাল কৃষ্ণ গোখলে তাকে একটা ভালো বুদ্ধি বা পরামর্শ দিলেন যে তুমি যখন এই ভারতে এসেছো পুরো ভারতকে ঘুরে দেখো, পুরো ভারতের অবস্থাটা দেখো, তাহলে তুমি মানুষদের দুঃখ কষ্ট বুঝতে পারবে, তাহলে তুমি তাদের হয়ে কাজ করতে পারবে। তুমি আগে পুরো ভারত ঘোরো। তখন 1915-র পর 1917 তিনি পুরো ভারত ঘুরছেন। আর পুরো ভারত তো মুখের কথা না, বা এখনকার দিনের মতো চলো প্লেন আছে ফুস করে উড়ে গেলাম, সেটা তো ছিল না। যাই হোক, যেভাবে হোক ট্রেনে হোক তিনি যাচ্ছিলেন, অনেকটা সময় লাগছিল। তো প্রায় 2 বছরের মাথায় 1917-তে তিনি কংগ্রেসের এক অধিবেশনে যান। সেখানে এক রাজার সাথে তার দেখা হয়, বা এক ব্যক্তির সাথে তার দেখা হয়, তার নাম রাজকুমার শুক্লা। এই ব্যক্তিটি গান্ধীজিকে জানান যে বিহারের চম্পারণ নামে একটি জায়গা রয়েছে। মনে রাখবে জায়গাটা কোথায়, জায়গাটা হচ্ছে বিহারের। বিহারে চম্পারণ নামে একটি জায়গা রয়েছে। সেখানে এই যে ব্রিটিশরা, খুব বাজে ব্রিটিশের লোকেরা, এরা মানুষদেরকে দিয়ে, চম্পারণের মানুষদেরকে দিয়ে জোরপূর্বক নীল চাষ করাচ্ছে। নীল চাষ করাতে হবে যাতে নীল প্রোডাকশন বাড়ে, আর নীল প্রোডাকশন নিয়ে ব্রিটেনে পাঠাবে। ঠিক আছে, আর মানুষ নীল করতে চাইছে না। নীল চাষ করলে কি ওই খেতে আবার বেশি চাষ করা যায় না, অনেক দিনের গ্যাপ চায়, তো মানুষ করতে চাইছে না, মানুষের খুব দুরবস্থা। আপনি একটু যাবেন, বিষয়টা একটু দেখবেন। তো এই যে মহাত্মা গান্ধীকে চম্পারণে নিয়ে আসার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সে হচ্ছে রাজকুমার শুক্লা। ইজ এ রাইট অ্যান্সার। আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন। চলো পরের প্রশ্ন আরআরবি এনটিপিসিতে দিয়েছে। যারা রেলের পরীক্ষা দিচ্ছ ভাই, গ্রুপ ডি এনটিপিসির পরীক্ষা দিচ্ছ, এই জায়গা থেকে প্রশ্ন পাবেই পাবে। চম্পারণ আন্দোলনে নিচের কোনটির বিরুদ্ধে হয়েছিল? চম্পারণ আন্দোলনটা কত সালে হয়েছিল বললাম? 1917-তে হয়েছিল। কোথায় হয়েছিল? বিহারের চম্পারণ গ্রামে। ঠিক আছে, এখানে আমরা দেখলাম গান্ধীজিকে ডেকে আনলেন কে? রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা মনে রাখতেই হবে, এই জায়গা থেকেই প্রশ্ন বারবার আসবে। ঠিক আছে, রাজকুমার শুক্লা। ব্যাপারটা কি ছিল? রাজকুমার শুক্লা কেন ডেকে আনলো? মেন কারণ কি ছিল যেটা আমাদেরকে জানতে চেয়েছে? মেন কারণ ছিল যে জোরপূর্বক নীল চাষ করাতে হবে, তোমার ঘাড় টিপে জোর করে করো নীল চাষ, বাধ্যতামূলক। তো মেন কারণ ছিল নীল চাষ। চলো পরের প্রশ্ন আরআরবি এনটিপিসি থেকে কি বলছে? কোন শহরে গান্ধীজিকে চম্পারণ সমস্যা সম্বন্ধে অবহিত করা হয়েছিল, জায়গাটি দেখার জন্য আমন্ত্রণ করা হয়েছিল? দেখো এক প্রশ্ন আরআরবি এনটিপিসি, তুমি যদি দেখো আমি শিফট অনুযায়ী তারিখ দিয়ে দিয়েছি, কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, কিভাবে একটা প্রশ্নকে। উত্তর কি বলেই তো দিলাম, প্রত্যেকে জানো, পাটনা। পাটনা কোথায় আছে? বিহারের। অনেকে বলে ম্যাডাম বিহার বলেছেন, পাটনা বলেনি। আরে বাবা, বিহার পাটনার মধ্যেই রয়েছে। ঠিক আছে, বিহারের ক্যাপিটাল পাটনা। চলো পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ ড্যাশের সাথে সম্পর্কিত। ভাই এইচডব্লিউ দিলাম, করো তো প্রশ্নটা করে জানাও। কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে, দেখো আরআরবি এনটিপিসি আবার দিয়েছে শিফট 2-তে। মানে বিভিন্ন শিফট হয়েছে, বিভিন্ন শিফটে গান্ধীজি থেকে প্রশ্ন দিতে হবে। চলো এইগুলোই তো করেছে, তো এগুলো রিপিট করছে। চলো পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটা নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? আবার এক প্রশ্ন, কে করেছে? ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2020-তে করেছে। একই জায়গা, অপশানে বিহার দিয়েছে। বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন রেল, একটু রেল দেখে মনে হয় প্রশ্ন সহজ, অপশানে গোলটা পাকিয়ে দেয়, কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল তো তা করবে না, অপশন সরাসরি বিহার হয়ে যাবে। বিহারের চম্পারণ জেলা। চলো লেডি কনস্টেবলে আসা প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছে? এই এক ঘটনা, সময়টা মনে রাখতে হবে 1919। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম একটা আন্ধা কানুন এসেছে যাকে রাওলাট আইন বলছে। কি সেই আইন? না, যাকে আমার মনে হবে সন্দেহজনক ব্যক্তি তাকে তুলবো, ধরে নেবো, জেলে। তা এটা কোনো কথা? আমি তো দোষ নাই করতে পারি, তুমি আমাকে সন্দেহ হলে জেলে ভরবে, তারপরে আমাকে নিয়ে আমার কোনো উকিল আসতে পারবে না, আমাকে কেউ ছাড়াতে পারবে না, এরকম নানান রকমের একটা কানুন যাকে অন্ধ কানুন বলছিল। এই আইনটা লাগু হওয়ার পর দেশ জুড়ে তো রবরব। এবার জালিয়ানওয়ালাবাগ হচ্ছে এমন একটি জায়গা যেটা পাঞ্জাবের অমৃতসরে রয়েছে। পাঞ্জাবের অমৃতসরে একটি বৌদ্ধ জায়গা।
ঠিক আছে, ছোট্ট একটা মাঠ মতো আমি পাশে দিয়ে দেবো, দেখে নিও। এখানে কিছু মানুষ সমবেত হয়ে প্রতিবাদ করছে, তারা নিরস্ত, তারা প্রতিবাদ করছে, কেন এটা হবে, জবাব চাই, জবাব দাও। আরে বাবা ভাই, করতেই পারি, তুমি একটা আইন নিয়ে এসছো, আমার পছন্দ না, আমি প্রতিবাদ করব না? তো সেই প্রতিবাদ করায় পাঞ্জাবের যিনি দায়িত্বে ছিলেন জেনারেল ডায়ার, ইনি বলেন চালাও গুলি, গুলি চালাও, যত মানুষ আছে সবাইকে মারো, হত্যা করো। এই নিয়ে একটা সিনেমাও আছে, পারলে দেখে নিও, ঠিক আছে? তো কে গুলি চালিয়েছিল? জেনারেল ডায়ার। ওই নৃশংস মানুষগুলো হত্যা করেছিল। এবং এই জালিয়ানওয়ালাবাগের কারণে রবীন্দ্রনাথ নাইট উপাধি, ব্রিটিশের দেওয়া নাইট উপাধিকেও ত্যাগ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। চলো পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কত সালে হয়েছিল? ডাব্লিউবিপি কনস্টেবল আবার দেখো রিপিট করেছে, 1919-এ হয়েছিল। তারিখটা কত? তারিখটা হচ্ছে পয়লা বৈশাখের সময়, ঠিক আছে, বা বৈশাখী তিথি বা বৈশাখী একটা উৎসব পালন হয়, সেই দিনকে এই ঘটনা ঘটেছিল। আর ভাইসরয় কে ছিল জানো? ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড ছিল ভারতের সেই সময় ভাইসরয়, ভারতের ভাইসরয়, ঠিক আছে? ইনি ছিল পুরো ভারতের দায়িত্বের, ইনি ছিল এই জেনারেল ডায়ার যার কথা বললাম, ইনি ছিল পাঞ্জাবের দায়িত্বে, ঠিক আছে? এই জায়গাগুলোকে একটু মাথায় রাখতে হবে। চলো পরের প্রশ্ন, ডাব্লিউবিপি এসআই এর প্রিলি এক্সামে এসেছে, কি বলছে, নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? এই যে রাওলাট অ্যাক্ট অপশন 1, যেটা বারবার বলছি, এই কারণে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ডাব্লিউবিপি এসআই এর প্রিলি 2018-তে এসেছে, দেখো একই জায়গা থেকে রিপিট করছে, আবারও দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ডাব্লিউবিপি এসআই 2019। দেখো এখানে 13ই এপ্রিল তারিখটাকে শো করে দিয়েছে, 13ই এপ্রিল 1919-এ এই জালিয়ানওয়ালাবাগের ঘটনা বা হত্যাকাণ্ড হয়েছিল। চলো শুরু করা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন আরআরবি এনটিপিসিতে এসেছে, কি বলছে, অসহযোগ আন্দোলনের পর মহাত্মা গান্ধীর বিচারের সভাপতিত্বকারী বিচারকের নাম কি ছিল? অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলনে দেখো, অসহযোগ আন্দোলন মানে অসহযোগিতা করা। এই যে চৌরি চৌরার ঘটনা ঘটলো, ঠিক আছে, চৌরি চৌরার ঘটনা এখনো ঘটেনি, ঘটবে, আচ্ছা ঘটে গেছে, তার আগে চৌরি চৌরার ঘটনাটা জানাবো। তার আগে বলি, এই যে রাওলাট অ্যাক্ট, এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই সব কিছু দেখার পর গান্ধীজি বলল যে আমরা ব্রিটিশের যত আইন আছে সেগুলোকে অমান্য করতে শুরু করব। তো আমরা আইন অমান্য আন্দোলন শুরু করি। আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল বা শুরু করা হয়েছিল? 1920-তে শুরু করা হয়েছিল। তো আইন অমান্য আন্দোলন চলাকালীন বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। 1922-এ আমরা দেখব এক ঘটনা ঘটছে, যাকে আমরা চৌরি চৌরার ঘটনা বলি, ঠিক আছে? চৌরি চৌরার ঘটনা, এটা কি? এই ঘটনাটা হচ্ছে, এটা একটা পুলিশ স্টেশন ছিল, যার সামনে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছিল। এবার পুলিশের লোকেরা কি করছিল, যে জায়গাকে ঘিরে, চৌরি চৌরায় যে জায়গাকে ঘিরে আন্দোলন হচ্ছিল, যে আন্দোলনের নেতা ছিল তাকে পুলিশ বেধড়ক মার মারে। পুলিশের এই বেধড়ক মারতে দেখে জনতা ক্ষেপে যায়। জনতা তো আর গান্ধীজি না যে সব কিছুকে বুদ্ধি দিয়ে কাজ করবে, জনতা খুব রেগে যায়। জনতা কি করে, এই যে চৌরি চৌরায় যে পুলিশ স্টেশন ছিল তাকে জ্বালিয়ে দেয়। সেখানে 22 জন পুলিশ ছিল এবং 22 জন পুলিশ হচ্ছে পুরোপুরিভাবে দগ্ধ হয় বা পুরোপুরিভাবে জ্বলে তাদের মৃত্যু হয়। এবার এখানে একটা ঘটনা ছিল যে তারা কি কেউ বেরিয়ে আসতে পারেনি। ওই ব্যাপারটা এরকমই হয়েছে যে ওই যেহেতু ওই সর্দারকে মেরেছিল, যখন আন্দোলন হচ্ছিল, যার নেতা ছিল তাকে মেরেছিল, তো তাকে মারার পর এতজন মানুষ আন্দোলন করছে, ওই 22 জন পুলিশকে তো সবাই ধুয়ে দেবে। তো 22 জন পুলিশ কি করেছিল, জেলের মধ্যে ঢুকে পড়েছিল, বলছে নে এবার আমাদের মারতে হয়। তখন তারা কি করেছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো এই ঘটনাটা হচ্ছে চৌরি চৌরা ঘটনা। এই ঘটনায় গান্ধীজি তো জানো প্রত্যেকে, অহিংসার প্রতীক, গান্ধীজি খুবই লজ্জিত হয়। গান্ধীজি বলে এই কাজ আমাদের করা ঠিক হয়নি। এবার যেহেতু সেই সময় গান্ধীজি অসহযোগ আন্দোলন করছিলেন, তো গান্ধীজি সব দায়ভার নিজের উপর নিয়ে নেয়। গান্ধীজিকে ধরে তুলে জেলে ভরা হয় এবং গান্ধীজির বিচার হয়। তো বিচারপতি সেই সময় কে ছিলেন না, CN
ক্রোম ফিল্ড ছিলেন গান্ধীজির বিচারপতি। জায়গাটা দেখে রেখো, পরীক্ষায় প্রশ্ন আসে। পরের প্রশ্ন আরআরবি এনটিপিসিতেই দিয়েছে, কি বলছে? অসহযোগ আন্দোলনের সময় চৌরি চৌরা ঘটনাটি উত্তরপ্রদেশের কোন জেলায় হয়েছিল? দেখো, এই চৌরি চৌরা ঘটনাটা ইউপি মানে উত্তরপ্রদেশের গোরখপুর, ঠিক আছে, গোরখপুর এই জায়গায় ঘটনাটা ঘটেছিল। তো অপশন এ ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে গোরখপুর। চলো পরের প্রশ্নের দিকে আমরা যাব। পরের প্রশ্ন কি বলছে? 1920 সালে ডিসেম্বরে কংগ্রেসের অধিবেশনে অসহযোগ আন্দোলন গৃহীত হয়েছিল। এবার দেখো, আমরা জানি প্রতি বছর কি করা হতো? কংগ্রেসের একটা অধিবেশন হতো, সেখানে কি প্ল্যানিং মাফিক আমরা স্বদেশকে ফিরে পাবো, দেশকে ফিরে পাবো, সেই হিসাবে একটা মিটিং বসতো। কোনো কোনো সময় বছরে দুবারও মিটিং দেখেছি। তো আমরা দেখব এখানে নর্মগাঁও এটা হবে না, ঠিক আছে, এটা হবে নাগপুর। তো নাগপুরে এক অধিবেশন হচ্ছিল কংগ্রেসের। তো সেখানে গান্ধীজি একটি মতামত পোষণ করেন যে আমরা ব্রিটিশের সাথে সহযোগিতা করব না, সব কাজে অসহযোগিতা করব। তো তখন এই যে অধিবেশন, নাগপুরের অধিবেশন থেকে কি হচ্ছে? গান্ধীজিকে সহমত দেওয়া হচ্ছে এবং গান্ধীজি সবার পারমিশন নিয়ে শুরু করছে কি না এই আন্দোলন। তো এটা হয়ে যাবে নাগপুর সঠিক উত্তর। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন বা খেলাফত আন্দোলন কবে শুরু হয়? দেখো, আমি তোমাকে অপশন দিয়েছিলাম, অসহযোগ আন্দোলন শুরুর সময় হচ্ছে 1920। দেখো, অসহযোগ আন্দোলন মানে সহযোগিতা করব না, খেলাফত মানে ব্রিটিশের কোনো কথায় আমরা করব না, মানে হয় খিলাফ হবো, যা বলবে তাতেই খিলাফ হয়ে যাব, হিন্দিতে খিলাফত বলা হচ্ছে। চলো পরের প্রশ্ন, লেডি কনস্টেবলে আসা প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিল? আমি বারবার বলছি, চৌরি চৌরা যেটা উত্তরপ্রদেশের গোরখপুরে ঘটেছিল। কোথায় ঘটেছিল? ইউপির গোরখপুরে ঘটেছিল, ঠিক আছে। চৌরি চৌরার ঘটনা কত সালে? না 1922-এ চৌরি চৌরার ঘটনা ঘটছে, যার ফলে গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল। চলো পরের প্রশ্নে যাব। চৌরি চৌরা ঘটনা আন্দোলনের সময় ঘটেছিল কোন আন্দোলনের সময়? দেখো, কেপিএসআইতে দিয়েছে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে রিপিটেডলি এই একই প্রশ্ন করছে টপিক থেকে, অসহযোগ আন্দোলন, যাকে নন কোঅপারেশন মুভমেন্ট বলা হচ্ছে। পরের প্রশ্ন, ড্যাশ ফেব্রুয়ারিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন? অপশন আমি বারবার বলে দিয়েছি, HW দিলাম, উত্তর করো। কেপি কনস্টেবলে আসা প্রশ্ন 2023-এ এসেছে। চলো চলে এসেছে এর পরের প্রশ্ন, কি বলছে? কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করছে? দেখো ভাই, এই প্রশ্নটা কেপি কনস্টেবলে এসেছে। দেখো, ডান্ডি অভিযান গান্ধীজি শুরু করছে, মনে রাখবে 12ই মার্চ, ঠিক আছে, আহমেদাবাদ থেকে শুরু করছে। আহমেদাবাদ, গুজরাটে জায়গাটার নাম হচ্ছে আহমেদাবাদ, ঠিক আছে, গুজরাট। এখানে আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু করছে এবং ডান্ডিতে গিয়ে এই অভিযান তিনি শেষ করছেন। মোটামুটি তুমি ধরে নিতে পারো কতগুলো দিন লেগেছে, পায়ে হেঁটে এরা যাত্রা করেছিল। মোটামুটি তুমি ধরো 24 দিনের এই যাত্রাপথ ছিল, 24 দিন প্রত্যেকে সাদা জামা পরে পায়ে হেঁটে, গান্ধীজির সাথে পায়ে হেঁটে গুজরাটের আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 24 দিন পায়ে হেঁটে এই 12ই মার্চ 1930-এ, ঠিক আছে, ডান্ডিতে গিয়ে এই অভিযান শেষ হয় এবং গান্ধীজি লবণ আইন ভঙ্গ করে, ঠিক আছে, লবণ আইন এখানে তিনি ভঙ্গ করছেন। তাহলে অপশনে সঠিক উত্তর হয়ে যাবে 1930। চলো পরের প্রশ্ন বলছে, লেডি কনস্টেবলে এসেছে 2012-তে। কি বলছে? কোন জায়গা থেকে মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করেছিল? আমি বলে দিয়েছি, কোথায় না গুজরাটের সবরমতী আশ্রম। তাহলে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি অভিযান কোন ব্রিটিশ নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য প্রতিবাদ ছিল? দেখো, ডান্ডি অভিযান মূলত লেডি কনস্টেবলে এসেছে লবণের উপরও ব্রিটিশ কর নিচ্ছিল। আমরা জানি এই যে আহমেদাবাদের কথা বললাম, গুজরাটের কথা বললাম, এটা সমুদ্র তীরবর্তী এলাকা, পাশে রয়েছে আরব সাগরের জল। তো লবণ জল থেকেই লবণ তৈরি হচ্ছে, তো সেই লবণের উপরেও যখন ব্রিটিশ প্রচুর পরিমাণে কর নিচ্ছিল, তখনই এই লবণ করের বিরুদ্ধে বা ডান্ডি অভিযান
করতে হয়েছে গান্ধীজিকে। চলো পরের প্রশ্ন, 1919 সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করে? 1919-এ লেডি কনস্টেবলে এসেছে, 1919-এ জানিয়ে দিয়েছি, সবাইকে বলে দিয়েছি, HW দিলাম, এটা করে নিচে কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন, 1919 সালে গান্ধীজি ড্যাশের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দেন? সেম রিপিটেড প্রশ্ন, এটা করানোর কিছু নেই। কেপি কনস্টেবলের 1919 সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে একটি সত্যাগ্রহের ডাক দেন যেমন মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়। এটা হচ্ছে অপশন এ হবে মৌলিক কর্তব্য। ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক কর্তব্য হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, মৌলিক কর্তব্য কেন বলেছি ব্যাপারটা বোঝো। রাওলাট আইন, আমি বললাম না, যেখানে তুমি কিছু বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, তোমাকে সন্দেহ করবে, তুলে নিয়ে জেলে ভরবে, তো সেখানে তোমার মৌলিক কর্তব্য যে হ্যাঁ আমাকে কেন ধরছো, কি কারণে ধরছো, যে জিজ্ঞাসা করার যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে সংবিধানে সেগুলোই তো ফুলফিল হচ্ছে না। ঠিক আছে, তো তোমার কিসের মতকে, কি স্বাধীনতাকে বাধা দিচ্ছে না, মৌলিক কর্তব্যের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দিচ্ছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। আরআরবি এনটিপিসিতে এসেছে, মহাত্মা গান্ধী কোন সালে খেদা জেলার কৃষকদের সমর্থন করার জন্য সত্যাগ্রহ করেছিল? দেখো আমরা দেখব খেদা নামে একটি জেলা ছিল। ঠিক আছে, খেদা কোথায় ছিল জায়গাটা কেউ জানলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। খেদাতে আমরা দেখব প্রচুর পরিমাণে প্লেগ রোগ ছড়িয়ে পড়ে। এবার প্লেগ রোগ ছড়িয়ে ফেলে, তারপরে প্লেগ রোগ ছাড়াও দেখা যায় হচ্ছে বৃষ্টি না হওয়া, অনাবৃষ্টি, যার ফলে কি হয় ভূমিগুলো শুকিয়ে যায়। এবার মানুষ মহামারীতে একদিকে আক্রান্ত, আর দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণে খরা, মানুষ চাষ করবে কি করে? তখন মানুষ আন্দোলন করলো যে এরপরে আমরা কর কোথা থেকে দেব, কাজই করতে পারছি না তো কর দেব কোথা থেকে? ব্রিটিশ শুনবে না, ব্রিটিশ তো কর নেবে। তখন এই খেদা খেদা যে জায়গাটা, এই জায়গায় মানুষের জন্য গান্ধীজি কি করেছিল? খেদা সত্যাগ্রহ করেছিল। সালটা কত? সালটা হচ্ছে 1918-তে তিনি খেদা সত্যাগ্রহ করেছিল। চলো চলে আসবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, নিচের কোনটি খেদার কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল? খেদাদের প্রধান দাবি কি ছিল? রাজস্ব আদায় শিথিল করো, আমরা কাজ করতে পারছি না, চাষ করতে পারছি না, এটাই তো মেন দাবি ছিল। কেপি কনস্টেবলে আসা প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোন আশ্রম মহাত্মা গান্ধীর দ্বারা প্রতিষ্ঠিত ছিল? ছিল, আচ্ছা আচ্ছা, প্রতিষ্ঠিত হয়নি, আমি প্রশ্ন ভুল পড়ে দিচ্ছি। আচ্ছা, আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন। আচ্ছা, সবরমতী তো গান্ধীজির আশ্রম ছিল, সেবাশ্রম ছিল। আচ্ছা, এই পাওনার আশ্রমটা কিন্তু কার ছিল? বিনোবা ভাবে। ঠিক আছে, বিনোবা ভাবে। ঠিক আছে, ইনি গান্ধীজির আদর্শেই চলতো। ঠিক আছে, গান্ধীজির মতাদর্শেই চলতো। তো এটা পাওনার আশ্রমটা গান্ধীজির শিষ্যের বলবো, একজন গান্ধীজির বলবো একনিষ্ঠ ভক্তের ছিল বিনোবা ভাবে। বাদবাকি সবকিছুই প্রতিষ্ঠিত গান্ধীজির ছিল। পরের প্রশ্ন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। ডাব্লিউপি কনস্টেবল আইন অমান্য আন্দোলন কোথা থেকে শুরু করেন? ডান্ডি থেকে। লবণ আইন ভাঙছেন এবং শুরু করছেন কি? আইন অমান্য আন্দোলন, যা আইন আছে কিছু মানব না, এটা তিনি শুরু করছেন। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? দেখো, গান্ধী আর লর্ড আরউইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931-এ। আমরা দেখব গোলমেজ সম্মেলন হচ্ছিল। এই গোলমেজ সম্মেলনে কি করতে হয়েছিল? ভারতীয়দের অংশগ্রহণ করতে হচ্ছিল। মূলত জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে একটা মানুষও যাচ্ছিল না। শুরু হয়েছিল 3 বছর হয়েছিল, 1930, 1931, 1932। ঠিক আছে, এবার জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে যাতে গান্ধীজিকে নিয়ে যাওয়া যায়, তাই জন্য গান্ধীজির সাথে লর্ড আরউইন এক চুক্তি করেন, যাকে লর্ড আরউইন চুক্তি বলা হচ্ছে, 1931-এ হয়েছিল। নিম্নের আন্দোলনগুলি ক্রমবদ্ধভাবে সাজাও যে কোনটা কোথা থেকে এসেছে। ডাব্লিউবিপি কনস্টেবলে আসা প্রশ্ন, চলো আমরা একটু সাজাই। দেখো, প্রথমে স্বদেশী আন্দোলন, ঠিক আছে, যেটা সময়কাল 1905 হয়েছে। তারপরে হোমরুল আন্দোলন হয়েছে, তারপরে খিলাফত আন্দোলন হয়েছে, এবং তারপরে আইন অমান্য আন্দোলন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সালগুলো আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবে। পরের প্রশ্ন, ভারতের দেশীয় রাজ্যগুলিকে ভারত গণরাজ্যে কে অন্তর্ভুক্ত করেছিল? ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে আসা প্রশ্ন।
আর কে অপশন সি বল্লভভাই প্যাটেল এই কাজ করেছিল। চলো চলে আসবো আমরা এর পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন রয়েছে পুনা চুক্তির ফলে হরিজন সেবক সংঘ কবে প্রতিষ্ঠা হয়েছিল? লেডি কনস্টেবলে এসেছে। দেখো এই যে হরিজন সেবক সংঘ এটা 1938-এ হয়েছিল। কি কারণে হয়েছিল, কেন হয়েছিল, যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশনে জানাও। এই যে প্রশ্নগুলো গান্ধীজির থেকে আমরা আলোচনা আজকে করলাম, কুইক একটা রিভিশন করলাম, যে এখান থেকেই আসলে গান্ধীজির যা যা কাজকর্ম আমরা টোটাল প্রশ্নে আলোচনা করে ফেললাম। রেল, এসএসসি এবং পুলিশের এক্সামে দেখলাম এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছে। তুমি যদি এর পরে আরো কিছু প্রশ্ন দেখো দেখবে এর সারাউন্ডিংই রয়েছে। সুতরাং এগুলো পড়লেই আমাদের হয়ে যাবে, আর এগুলোই আমরা ভালো করে পড়বো, তাহলেই আমাদের গান্ধীজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কমেন্ট সেকশনে জানো পরের কোন টপিকে ভিডিও চাও। আজকের ভিডিও এতদিন, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।